নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, দিলীপ ঘোষের উত্থান বাংলার রাজনীতিতে অনেকটা উল্কার মতন। 2015 সালে বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ আসার আগে দিলীপ ঘোষের নাম কেউ শোনেন। 2016 সালের বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস সিপিএম জোট ব্যাপক আশা জাগিয়েও আশানুরূপ ফল করতে না পারার পর বাংলার বিরোধী রাজনীতিতে এসেছিল এক শূন্যতা। ঠিক সেই সময়ে বিজেপিতে আসেন এক নতুন সভাপতি, যিনি দোর্দণ্ড প্রতাপ তৃণমূলের চোখে চোখ রেখে বিরোধীদের অভয় দিয়ে নিজের বক্তৃতায় এমন কিছু কথা বলতে থাকেন যা অল্প কিছুদিনের মধ্যেই তাকে বিরোধী রাজনীতির জায়গার প্রতিষ্ঠা দেয়। দিলীপ ঘোষের বলা সেই কথাগুলো নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে, কিন্তু 2016 সালের বিধানসভা নির্বাচনে ব্যাপক পরাজয়ের পর পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতি যে জায়গায় পৌঁছেছিল তাকে চাঙ্গা করতে এই ভোকাল টনিকগুলির দরকার ছিল বলে রাজনৈতিক মহল মনে করে। আর এই ধরনের কথাগুলোই দ্রুত দিলীপ ঘোষকে বাংলার রাজনীতিতে পরিচিতি দেয়, আর শুধুমাত্র বিজেপিতেই নয়, সমগ্র বিরোধী রাজনৈতিক কর্মীদের মধ্যে জনপ্রিয় করে তোলে তাকে। কিন্তু এখন কথা হচ্ছে, যে দিলীপ ঘোষের উত্থান এরকম উল্কা সাদৃশ্য, সেই দিলীপ ঘোষের পতন কি উল্কার মতনই হতে চলেছে? কেন এই কথাগুলো বলছি তার কারণ সাম্প্রতিক রাজনীতিতে ঘটে যাওয়া কিছু ঘটনা। বন্ধুরা, আমরা সবাই জানি এই কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের সফরে এসেছিলেন, কিন্তু অদ্ভুতভাবে তার সেই মিটিংয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ডাক পেলেও কোর কমিটির মেম্বার দিলীপ ঘোষকে কোনো রকম আমন্ত্রণ করা হয়। অনেকে বলছেন বিজেপির এই ধরনের পদক্ষেপ আসলে শাস্তি দেওয়ারই অঙ্গ। দিলীপ ঘোষকে কেন নরেন্দ্র মোদীর সভায় ডাকা হয়নি, এই নিয়ে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি, তারাই ঠিক করেছে কাকে আমন্ত্রণ জানাবে, কাকে জানাবে না। অন্যদিকে দিলীপ ঘোষকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি এই মুহূর্তে দলের কোনো পদে নেই, আর এই সভা উত্তরবঙ্গের। দক্ষিণবঙ্গে এই ধরনের কোনো সভা হলে সেখানে অবশ্যই আমি যাব। বন্ধুরা, আবার বিষয় ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন। বন্ধুরা, এই অবধি তাও বিষয়টা ঠিক ছিল। দিলীপ ঘোষ যে যুক্তি দিয়েছিলেন তা একেবারে ফেলে দেওয়ার মতন নয়, কিন্তু চমক এলো যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিরে যাওয়ার পর এই রাজ্যেই এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ কলকাতায় এসে যে হোটেলটিতে ছিলেন তা দিলীপ ঘোষের বাড়ির থেকে পায়ে হেঁটে 5 মিনিটের দূরত্ব। সেখানে তিনি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং আরও অন্যান্য বিজেপি নেতাদের ডেকে ঘরোয়া বৈঠক করেন, এবং পরের দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি কর্মীদের নিয়ে এক বিরাট সাংগঠনিক সভা করেন। কিন্তু অদ্ভুত হলেও এই সভাতেও দিলীপ ঘোষকে দেখা যায়নি। পরে এই নিয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এটা সাংগঠনিক সভা, সুতরাং সংগঠনে যারা আছেন তারাই শুধু এখানে ডাক পেয়েছেন। আমার জানা মতে আরও বেশ কয়েকজন প্রাক্তন সভাপতিও এই সভায় ডাক পাননি। এই সভায় কারা ডাক পাবেন বা পাবেন না তা ঠিক করে সংগঠন থেকেই। আমরা সাধারণ কর্মীদের সাথে আছি। বন্ধুরা, 2021 সাল থেকে দিলীপ ঘোষকে বিজেপির মধ্যে কোণঠাসা করার কাজ শুরু হয়েছে। মূলত এই কাজটি করছে তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকজন, আর এর জন্য অজুহাতের শেষ নেই। কথায় বলে দূরাত্মার ছলের অভাব হয় না। বর্তমানে দলের সাথে দিলীপ ঘোষের দূরত্বের পেছনে রয়েছে একটি মন্দির। এই মন্দিরকে অজুহাত করে দিলীপ বিরোধী লোকজন দলের সাথে তার দূরত্ব তৈরির কাজ করে চলেছে। কি হয়েছিল ঘটনাটা? বন্ধুরা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় একটি জগন্নাথ মন্দির তৈরি করেন। এই জগন্নাথ মন্দির যেদিন তিনি উদ্বোধন করেন সেই দিন পশ্চিমবঙ্গের রাজনীতির জগতের অনেক বড় বড় মানুষকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। এর মধ্যে যেমন ছিলেন সিপিএমের বিমান বসু, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, সেরকমই বিজেপি থেকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সহ দিলীপ ঘোষকেও সস্ত্রীক নিমন্ত্রণ করেছিলেন। সৌজন্য রক্ষার্থে দিলীপ ঘোষ এই নিমন্ত্রণ রক্ষা করেছিলেন। উদ্বোধনের দিন তিনি সস্ত্রীক মন্দিরে উপস্থিত হয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখাও করেছিলেন এবং পাশাপাশি বসে কিছু কথাবার্তাও হয়েছিল। আপনি কখন এসেছেন? আর আমি 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার পাঁচটা মিনিস্টার বসে রেখেছি। আপনার কাছে আছেন? আর পরে কথা বলছি। ভগবানের কাছে আছি। বাপরে, এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার। মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এখন খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে,
অনেকবার আজকে দেখুন এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আমি 25 বাড়িয়ে তারপর আমাকে আবার গেস্ট হাউস ছজন, তারপরে আপনার পুলিশের জন্য একটা ঘর দিতে হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাত দিয়ে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। ওনার নামটাও, হ্যাঁ নমস্কার, ওনারা তো সবচেয়ে বেশি পুণ্য কামালেন। আপনি তো পরিশ্রম করলেন খালি, পুণ্য তো ওনাদের, নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম তো খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান কাছে ও খুব ডিএমএ রিপোর্ট ডিএম করে দিয়েছে, ঠিক খুব করেছে, অনেক কাজ। ভগবান আশীর্বাদ করে। বিশ্বদার নাম বলছেন না আপনি, সারাদিন লাইভ চালালো। ওরা তো কখনো আপনাকে ছাড়বে? আমার পুরোনো বন্ধু, সে যে যাই বলুক, ওরও যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম স্পিকারের। আরে এত গরম না, ওই সময় তো এত গরম, মাঝে খাওয়া দিয়ে দিচ্ছে। আর তারপরে যোগ্য হচ্ছে কি, মানে কালকে তো আমি 4 ঘন্টা ঘুরেছি শুধু আগুনে, ওইগুলো চৌকা ঢুকে বের করে করে বাপরে বাপ, আগুনের না রেস্ট না, এখন আবার মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো, এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে করে রোদ্দুরে, আমরা ওখানে ঠান্ডায়। আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ, আর দেখবো না, আমাদের দেখছি বিশ্বতা কোথায়, চ্যামেটা খুলে দিয়েছি, দেখে দেখে আসছি আমি। সেটা ডিউটি করেছে, আমিও করেছি। আপনি তো পড়েন ডিউটি, কিন্তু ও তো কি করা যাবে, ভগবান যদি কিছু বলে উল্টো তোমরা কি একটুখানি যাবে? তৃণমূল থেকে আগত বিজেপির মধ্যে থাকা যে গোষ্ঠী, তাদের মতে এটাই ছিল দিলীপ ঘোষের সব থেকে বড় ভুল। তিনি কেন মন্দির উদ্বোধনের দিন সেখানে গেলেন? বন্ধুরা, বিজেপির মধ্যে তৃণমূল থেকে যাওয়া যে গোষ্ঠী রয়েছে, তাদের একটাই কাজ, যে কোনো বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা। আর এটা বুঝতে পেরেই মুখ্যমন্ত্রী খুব সূক্ষ্ম চালে তাদেরকে দিয়ে আজকে পশ্চিমবঙ্গের বুকে তৈরি হওয়া একটি মন্দিরের বিরোধিতা করাতে শুরু করেছেন। নয়তো কেউ কোনোদিন ভাবতে পেরেছে যে বিজেপি হয়ে রাজনীতি করবে, সেই আবার মন্দিরেরও বিরোধিতা করবে? এই দুটো কি একসাথে কখনো হতে পারে? মন্দির উদ্বোধনে দিলীপ ঘোষের যাওয়ার পর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কে মন্দির তৈরি করেছে এটা আমার কাছে বড় কথা নয়, আমি ছোট থেকেই যে কোনো মন্দিরে যাই, আর সেই জন্যই আমি দীঘার জগন্নাথ মন্দিরেও গিয়েছিলাম। কিছু নেতা তৃণমূল থেকে বিজেপিতে এসে নিজেদেরকে বড় বিজেপি প্রমাণ করার জন্য প্রতিনিয়ত হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কাজের বিরোধিতা করে চলেন। আর এটা করতে করতেই কখন যে বিজেপির হিন্দুত্ব লাইনের বাইরে তারা চলে এসেছেন, সেটা তারা নিজেরাও খেয়াল করেননি। কিন্তু দিলীপ ঘোষ পুরনো আরএসএস থেকে আসা বিজেপি কর্মী, তার কাছে বিজেপি এবং আরএসএস এর রাজনৈতিক লাইন একদম স্পষ্ট। চিঠি গেছিল কংগ্রেসের অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের কাছে, চিঠি গেছিল বিরোধী দলনেতার কাছে, চিঠি গেছিল দিলীপ ঘোষের কাছে বা আরো অনেকের কাছে। তো এখন দিলীপ ঘোষ সেই সৌজন্যটা দেখিয়েছেন। দিলীপ ঘোষ বিজেপি করেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা আমন্ত্রণ, তো তার মধ্যে তো কোনো রাজনীতি থাকতে পারে না। এখন বিজেপি যদি নিজেরা মুখে বলে হিন্দু, মুখে বলে সনাতনী, আর জগন্নাথ দেবের কাছে যাওয়ার জন্য যদি দিলীপ ঘোষ কোণঠাসা হয়, তাহলে বিজেপিকে সব থেকে খানিকটা বামেদের ভোট দখল করে খানিকটা নির্বাচনী সাফল্য দিয়েছিলেন, এখন বাকিরা দিলীপ ঘোষকে কোণঠাসা করতে নেমেছেন। তো এগুলো ওদের মধ্যে চলছে, ওদের মধ্যে লড়াই। সুকান্ত বাবুকে দেখাতে হবে দিলীপ বাবুর থেকে তিনি নিয়ন্ত্রণ বেশি, শুভেন্দু বাবুকে দেখাতে হবে দিলীপ বাবুর থেকে বেশি। আবার দিলীপ বাবু তিনি নিজের প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি, নিজের সদ্য প্রাক্তন সাংসদ, তাদের তাদের মানে অপমান করে, কোণঠাসা করে। বন্ধুরা, বিজেপির মধ্যে নানান গোষ্ঠী, নানান রাজনৈতিক লাইন, নানান পর্যবেক্ষক, নানান নেতা। কোনো পর্যবেক্ষক বা নেতাকে ধরে দিল্লির বিজেপির উচ্চস্তরে দিলীপ ঘোষের বিষয়ে নালিশ গেছে, আর যার ফলে বিজেপির 2 শীর্ষস্থানীয় নেতা পশ্চিমবঙ্গে আসার পরেও দিলীপ ঘোষকে কোনো রকমভাবে আমন্ত্রণ জানায়। তবে এই 2 নেতা দিল্লি ফিরে যাওয়ার পর বিজেপির পুরনো কর্মীদের একটি দল দিল্লি গেছে দিলীপ ঘোষের বিষয়ে বলতে। তাদের মতে দিলীপ ঘোষ ছাড়া 2026-এ নির্বাচন অসম্ভব, কারণ দিলীপ ঘোষই পারেন একমাত্র বিজেপির বসে যাওয়া পুরনো কর্মীদের উজ্জীবিত করে আবার পথে নামাতে। তৃণমূল থেকে আসা যে গোষ্ঠীটি বর্তমানে বিজেপির মধ্যে অত্যন্ত সক্রিয়, তাদের কাজকর্মে কথাবার্তায় বহু জায়গায় বহু পুরনো কর্মী আজকে বসে যেতে বাধ্য হয়েছে। আর শুধু তাই নয়,
দিলীপ ঘোষের পাশে এবার এসে দাঁড়াতে দেখা গেছে বিজেপি বাঁচাও মঞ্চ। 2019 সাল থেকে যখন প্রচুর পরিমাণে তৃণমূল বা অন্যান্য দল থেকে বিজেপিতে নেতাকর্মীদের আগমন হতে শুরু করে, আর যার ফলে বিজেপির আদি কর্মীরা বিজেপির মধ্যেই কোণঠাসা হতে শুরু করে, সেই সময় বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল এই বিজেপি বাঁচাও মঞ্চ। এরা মূলত বিজেপির আদি কর্মীদের দ্বারাই তৈরি। আজকে বিজেপি বাঁচাও মঞ্চ দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে অনুরোধ করেছে দিলীপ ঘোষকে আবার বাংলার রাজনীতিতে সক্রিয় করতে হবে। আর এই একই চিঠিতে যে নেতারা দিলীপ ঘোষের পেছনে লেগেছে তাদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। বন্ধুরা, বিজেপি বাঁচাও মঞ্চের আহ্বায়ক দীপক সরকার চিঠিতে লিখেছেন, অন্য দল থেকে দুদিন আসা স্বার্থপর ধান্দাবাজ তারাই দিলীপ ঘোষকে ব্রাত্য করে রাখা, কোণঠাসা করার চেষ্টা করছে। বিজেপি বাঁচাও মঞ্চের তরফ থেকে বলা হয়েছে দলের আদি সৎ নিষ্ঠাবান কর্মীরা দিলীপ ঘোষের পাশে আছে। বন্ধুরা, নতুন খবর হলো মেদিনীপুরে দিলীপ ঘোষকে ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হতে দেখা যাচ্ছে। যে দিলীপ ঘোষকে বিজেপির কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছিল না, সম্প্রতি মেদিনীপুরে বিজেপির কর্মসূচিগুলোতে দিলীপ ঘোষ উপস্থিত হতে শুরু করেছে। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন আরেক বিতর্ক। যে গোষ্ঠীটি দিলীপ ঘোষকে দলের মধ্যে কোণঠাসা করবার চেষ্টা করছিল, তাদের এবার কি হবে? দিলীপ ঘোষ কি এই গোষ্ঠীর সাথে একসাথে থেকে 2026-এ কাজ করতে পারবেন, নাকি দেখা যাবে আবারও সেই দুই দলের মধ্যে পারস্পরিক রেষারেষি? বন্ধুরা, এই উত্তরগুলো তো আমাদের সময় দেবে। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন? আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনটি ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।